একদিন সকালবেলায় শুধুমাত্র আমিই আমার অফিসে এসে বসেছি। এমন সময় একজন মারোয়ারি এসে আমার সামনে উপস্থিত। তার বয়স 30 বছরের বেশি। তাকে দেখে বেশ একজন চালাক ব্যবসায়ী লোক বলেই অনুমান করা যায়। আমাকে দেখে তিনি বললেন, মশাই, আমি আপনার কাছে একটি সবিশেষ পরামর্শ করবার জন্য এসেছি। যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করবার জন্য আমি আপনার কাছে এসেছি তা অতি সামান্য বিষয় হলেও আমি তার কিছুই বুঝে উঠতে পারছি না। যদি অনুগ্রহ করে আপনি আমার কথাগুলি শোনেন এবং আমার কি করা কর্তব্য সেই সম্পর্কে যদি একটু পরামর্শ দেন তাহলে আমি খুবই বাধিত হব। মারোয়ারির কথা শুনে আমি বললাম, আপনি যা বলতে চান অনায়াসেই তা আমাকে বলতে পারেন। আপনার কথা সব শুনে যদি আমি বুঝতে পারি যে আমার দ্বারা আপনাকে উপকার করা সম্ভব, তাহলে আমি অবশ্যই করব। আমার কথা শুনে সেই মারোয়ারি বলতে আরম্ভ করলো, মশাই, আমার নাম বালমুকুল। আমি ছোটবেলা থেকে ব্যবসা ছাড়া আর কোনো কাজ করিনি। এই পর্যন্ত ব্যবসার কাজেই নিজের দিন অতিবাহিত করে আসছি। কিন্তু নিজের এক দুর্দৃষ্টবশত এই পর্যন্ত কোনো রকম কারবার করে উঠতে সমর্থ হইনি। চিরকালই পরের অধীনেই কাজ করে আসছি। এই কলকাতা শহরে অনেক দিন থেকেই অবস্থান করছি। একটি মারোয়ারির সমস্ত কাজ আমি নিজেই করে আসছিলাম। আমি যতদিন পর্যন্ত তার কাজে হস্তক্ষেপ করেছি সেই পর্যন্ত তার কোনো রকম একটা পয়সাও লোকসান হয়নি। বরং দিন দিন আমি তার কাজের উন্নতি করতেই এসেছিলাম। আমি কলকাতায় থাকতাম সত্য, কিন্তু ভারতবর্ষের নানা স্থানে তার একটা ফার্ম ছিল। আমি কলকাতায় থেকে সেই সমস্ত ফার্মের কাজগুলো নির্বাহ করতাম। এই সকল ফার্ম থেকে আমার মনিব যথেষ্ট পরিমাণে অর্থ সংগ্রহ করত। তিনি প্রচুর পরিমাণে অর্থ জমিয়েছেন, কিন্তু তার অবর্তমানে সেই অর্থ ভোগ করতে পারবে এমন কেউ নেই। একমাত্র ছেলে ছিল, তিনিও বড় হয়ে ইদানিং মাঝে মধ্যে ব্যবসায় তত্ত্বাবধান করতে আরম্ভ করেছেন। কিন্তু আজ কয়েক মাস হলো হঠাৎ তারও মৃত্যু হয়েছে। এই কারণে আমার মনিব যে স্থানে যতগুলো কারবার ছিল সব কারবার উঠিয়ে দিয়েছে। যখন আমার মনিব তার সমস্ত ব্যবসা বন্ধ করে দিলেন, তখন আমার চাকরি থাকে আর কোন প্রকারে। পারিতোষিক বলে আমাকে 2000 মুদ্রা দিয়ে তার চাকরি থেকে বিদায় দিলেন। নগদ 2000 মুদ্রা হাতে পেয়ে আমি একবার মনে ভাবলাম, এতদিন পরের কাছে চাকরি করেই জীবনযাপন করছি, এখন আবার কার কাছে পুনরায় উমেদারি করে বেড়াবো। এই মূলধন অবলম্বন করে একটি কারবার আরম্ভ করি, তাতেই কোনো মতে নিজের দিন অতিবাহিত করব। মনে মনে এরূপ স্থিরও করলাম। কারবারের সমস্ত কিছুর উদ্যোগ করছি, এমন সময় জানতে পারলাম যে বোম্বাই শহরের একটি প্রধান মারোয়ারি ফার্মের মনিব গোমস্তার হঠাৎ মৃত্যু হওয়ায় সেই চাকরি খালি হয়েছে। বোম্বাই শহরের সেই ফার্মের নাম আমি আগে থেকেই জানতাম। আমার আগের মনিবের ফার্মের সঙ্গে সেই ফার্মের সর্বদাই কারবার চলত, কিন্তু আমাদের পরস্পরের মধ্যে কারোর সঙ্গেই কারোর চাক্ষুষ দেখাশোনা ছিল না। আমি জানতাম বোম্বাইয়ে সেই ফার্মটি অতি পুরনো ও কারবার বহু বিস্তৃত। সেই ফার্মের গোমস্তার পদ শূন্য হয়েছে জানতে পেরে সেই পদ প্রার্থী হয়ে আমি সেই স্থানে একখানা দরখাস্ত করলাম। আমি যে ফার্মে কাজ করতাম এবং যে কারণে আমার কাজ নেই, দরখাস্তে তার সমস্ত কিছুই বিস্তৃতভাবে লিখে দিলাম। যে পদের জন্য প্রার্থী হয়ে আমি দরখাস্ত করলাম সেই পদ যে আমি পাবো সেই আশা অতি অল্পই ছিল, কারণ বোম্বাই প্রদেশে এই রকম কাজের উপযোগী অনেক লোক বর্তমান আছে। তারা একজন অপরিচিত ব্যক্তিকে কেন নিযুক্ত করবেন? সে যাই হোক, আমার মনে যতদূর আশা ছিল তার বেশি কাজে পরিণত হলো। দরখাস্ত পাঠাবার 1 সপ্তাহ পরেই সে ফার্ম থেকে একটি চিঠি পেলাম। চিঠিটা পাঠ করে আমি অতিশয় বিস্মিত হলাম। দেখলাম আমার দরখাস্ত মঞ্জুর হয়েছে। বাৎসরিক 600 টাকার বেতনে আমাকে সেখানে কাজে নিযুক্ত করা হয়েছে। ওতে আরও লেখা আছে যে এই চিঠি পাওয়ার পর 10 দিনের মধ্যেই সে স্থানে যেতে হবে এবং আমাকে নতুন কাজে নিযুক্ত হতে হবে। সেই চিঠি পেয়ে আমি খুবই খুশি হলাম। ইতিমধ্যে যার কাছে আমি কাজ করতাম তার কাছ থেকে আমি বাৎসরিক 480 টাকা পেতাম। এখন তার থেকে 120 টাকা বেশি বেতন হলো। সুতরাং নতুন চাকরি সম্বন্ধে কোনো রকম ইতস্তত না করে ব্যবসা করবার যে ইচ্ছে করেছিল তা পরিত্যাগ করে বোম্বাই শহরে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম। যেদিনে আমি কলকাতা ছেড়ে বোম্বাইতে আসবো বলে মনস্থির করেছিলাম, তার 3-4 দিন আগে একটি লোক হঠাৎ আমার কাছে এসে উপস্থিত হলো। তিনি যে কি করে আমার বাড়ি চিনলেন তা আমি বলতে পারলাম না।
বা বুঝতেও পারলাম না। এর মধ্যে যে আর কখনো আমি তাকে দেখেছি এমনও বোধ হলো না। তিনি হঠাৎ আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, মহাশয়ের নাম কি বালমুকুন? হ্যাঁ মশাই, আমারই নাম বালমুকুন। আপনি যে ফার্মে কাজ করতেন সে ফার্ম এখন উঠে গেছে? আগে মনিব ইচ্ছা করেই তার সমস্ত দেনা পাওনা মিটিয়ে দিয়ে কারবার উঠিয়ে দিয়েছেন। তাহলে মনে হয় আপনি এখন বেকারই বসে আছেন। হ্যাঁ, বেকার বসেছিলাম, কিন্তু এখন যে বেকার বসে আছি তা বলতে পারি না। আপনার কথার মানে আমি বুঝতে পারলাম না। আগে চাকরি যাবার পর আমি কিছুদিন বসেই ছিলাম, কিন্তু সম্প্রতি একটা চাকরি জোগাড় হয়েছে। এই জন্য আমি বলছি, এখন আমি আর বেকার অবস্থায় বসে নেই। কেন মশাই, আপনি আমাকে এই সকল কথা কেন জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করার কারণ আছে বলেই জিজ্ঞাসা করছি। আপনাকে একটা চাকরিতে নিযুক্ত করার ইচ্ছা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আমাকে একটি চাকরি দেবার জন্যই আপনি আমার কাছে এসেছেন? এই কথার অর্থ ঠিক করে আমি বুঝে উঠতে পারছি না। আপনি বুঝে উঠতে পারছেন না? আমি যে মহাজনের কাছে কাজ করি তিনি একজন প্রসিদ্ধ ধনী। তিনি জাতিতে মারোয়ারি ব্রাহ্মণ, কিন্তু কেবলমাত্র বঙ্গদেশ ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে তার ফার্ম বা কারোবার নেই। মাদ্রাজ থেকে হিমালয়, বোম্বাই এবং গুজরাট থেকে বেনারস, যেখানে যেখানে প্রধান প্রধান শহর আছে সেই জায়গায় তার একটি করে শাখা ফার্ম আছে। আমার মনে হয় বাংলাদেশ ছাড়া ভারতবর্ষে তার 300 জায়গায় কারোবার আছে। এখন তার নিতান্ত ইচ্ছে এই যে তিনি বঙ্গদেশের মধ্যেও নিজের কারোবারের ভিত্তি স্থাপন করবেন। সেই কারণে আমি কলকাতায় এসেছি, কলকাতায় একটা প্রধান ফার্ম তৈরি করতে। আস্তে আস্তে তারপর বঙ্গদেশের প্রধান প্রধান শহরে এক একটি শাখা ফার্ম স্থাপন করব। তারপরে আমি আমার জায়গায় মানে মাদ্রাজে চলে যাব। কলকাতার ফার্মের আন্ডারে অনেক কটা শাখা ফার্ম থাকবে, সুতরাং কলকাতার জন্য একজন অতি উপযুক্ত লোকের প্রয়োজন। আমি আপনার এক বন্ধুর চিঠিতে জানতে পারলাম যে এরকম কাজের জন্য আমি উপযুক্ত লোক খুঁজছি। আপনি সেই কাজের জন্য উপযুক্ত লোক। তার এই কথা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার সম্বন্ধে আপনাকে কে বলেছে তাকে আমি জানতে পারি? উত্তরে তিনি আমাদের দেশস্থ এক ব্যক্তির নাম বললেন। দেখলাম তার সঙ্গে আমার সবিশেষ আলাপ পরিচয় না থাকলেও তিনি যে একেবারে আমার কাছে অপরিচিত তা নয়। সুতরাং আমি মনে মনে ভাবলাম, তাহলে হয়তো সত্যিই আমার কথা বলে থাকবেন। মহাশয়, এখন আমি আপনার কাছে কি জন্য এসেছি তা বোধহয় বেশ বুঝতে পারলেন। তা তো বুঝেইছি, কিন্তু আপনি যে প্রকার কাজের কথা বললেন সেই রকম কাজ আমার দ্বারা সম্পন্ন হওয়া সম্ভব নয়। আপনি যদি আমার পরামর্শ শোনেন তাহলে আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান ও কার্যক্ষম অন্য কোনো ব্যক্তির অনুসন্ধান করুন। তাহলে বোধহয় আমি কখনোই আপনার কাছে আসতাম না। সে কাজ আপনার দ্বারা হবে না একথা তো আপনি বলবেনই, কারণ যে কোনো ব্যক্তি যে কার্যে পারদর্শিতা থাকে তিনি কখনোই নিজের গুণ নিজের মুখে স্বীকার করেন না। অধিকাংশ সময় বরং তিনি তার বিপরীত কথাই বলে থাকেন। সে যাই হোক, সেই কাজ আপনার দ্বারা সুন্দর করে হোক আর না হোক তা আমরা বুঝতে পারব। আপনি কোন সময় থেকে আমাদের কাজ করতে পারবেন তা আমাকে স্পষ্ট করে বলে দিন। আমি যদি আপনাদের কাজ সম্পন্ন করে উঠতে না পারি তাহলেও কি আপনি আমাকে সেই কাজে নিযুক্ত করতে চান? হ্যাঁ, তাহলেও চাই। এই অবস্থাতেও যদি আপনি আপনাদের কাজে আমাকে নিযুক্ত করতে চান তাহলে বলতেই হচ্ছে, এখন আমার অন্য জায়গায় চাকরি করা অসম্ভব। কেন? আমি এর মধ্যেই অন্য একটা স্থানে চাকরি পেয়েছি এবং সেই স্থানে শীঘ্রই যাবার জন্য প্রস্তুত হচ্ছি। সে কোথায়? আগে বোম্বাই শহরে। এরকম অবস্থায় বলুন দেখি মশাই, আমি কি করে আপনার চাকরি করতে সম্মত হতে পারি? আপনি একটা কাজে ঢুকেছেন মাত্র, কিন্তু এখন পর্যন্ত সেখানে যাননি বা সেই কাজ শুরু করেননি। ছোটবেলা থেকে শুরু করে অন্যের কাছে চাকরি করতে করতে আপনি এখন এতটা বড় হয়েছেন। বলুন দেখি, কোনো লোক যদি কোনো জায়গায় কাজ করতে করতে যদি অন্য কোনো ভালো কাজের কথা ভাবে তাহলে কি তিনি সেই কাজ ছাড়েন না, অন্য কোনো জায়গায় যান না?
আমার বোধহয় আপনার পরিচিত যত লোক এরকমভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ ছেড়ে চলে গিয়েছেন তার একটা দুটো তালিকা আপনি এখনই প্রস্তুত করে দিতে পারেন। আপনি যখন অন্য কাজ করতে এখনো যাননি, তাহলে আপনাকে যে ওখানে যেতেই হবে তার কোনো অর্থ নেই। তারা আপনাকে কিরকম বেতন দিতে রাজি হয়েছে তাকে আমি জানতে পারি? তা বলতে আমার বিন্দুমাত্র বাধা নেই। তারা আমাকে যে বেতন দিতে চেয়েছিল তা অধিক কিছু নয়, বরং একরকম সামান্যই। বাৎসরিক তারা আমাকে 600 টাকা প্রদান করবেন। এ কথা আপনাকে আমার পূর্বে বলা উচিত ছিল, কারণ তাহলে এতগুলো বাজে কথা নিয়ে আমাদের মধ্যে সময় নষ্ট করার কোনো প্রয়োজন হতো না। যখন চাকরি আপনার জীবিকা, তখন চাকরি তো করতে হবে। যখন চাকরি করতে হলো, তবে ভালো জায়গায় বেশি মাইনেতে পেলে তা ছাড়বে কে? আপনারা আপনাদের যে কাজের জন্য যে লোকটাকে নিযুক্ত করতে চাইছেন তাকে কিরকম বেতন দিতে চাইছেন? আমি নিজে ধনী নই, বা আমার নিজের কারোবার নয়। আমার মনিব আছে, আমিও আমার মনিবের একজন বেতনভোগী চাকর। আমাদের মনিবের নিয়ম আছে, তিনি তার কোনো লোকজনকে বাৎসরিক হিসেবে মাইনে দেন না, কারণ তিনি বেশ জানেন যিনি যে মাইনেরই চাকর হোক না কেন, সেই মাইনে দিয়ে তাকে তার পরিবার প্রতিপালন করতে হয়। সুতরাং বছর শেষে মাইনে পেলে কোনো ব্যক্তি তার পরিবারকে প্রতিপালন করতে পারে না। এই জন্য আমার মালিকের আদেশ যে তিনি আমাকে বলে দিয়েছিলেন সেই কাজের জন্য যদি তিনি কোনো ভালো লোক পান তাহলে তিনি মাসিক মাইনে হিসেবে 300 টাকা পর্যন্ত দেবেন। এখন কিন্তু 100 টাকার বেশি দেবেন না। ভালো করে তার মন মতো কাজ করতে পারলে প্রত্যেক বছর 25 টাকা করে বাড়াবেন। এইভাবে তার মাইনে বেড়ে মাসিক 300 টাকা এসে পৌঁছবে, তারপর আর বাড়বে না। এখন মহাশয় দেখুন দেখি, মাসে 100 টাকা হিসেবে বেতন হলেও বছরে আপনার বেতন হলো 1200 টাকা, যা আপনি ওখানে পাবেন বলে ঠিক হয়েছিল তার প্রায় দ্বিগুণ। এরকম বিষয়ে আপনি আমার প্রস্তাবে সম্মত হতে পারবেন কিনা সেটা একটু ভেবে দেখুন। তার এই কথা শুনে আমি মনে করলাম এই ব্যক্তি যা বলছে তা তো সত্যই। যখন পরাধীনতা স্বীকার করে চাকরি করবই মনস্থ করেছি, তখন যে স্থানে বেশি টাকা পাওয়া যাচ্ছে সেই স্থান ত্যাগ করব কেন? বিশেষত যে ব্যক্তি আমার বাড়ি এসে আমাকে তোষামত করে অধিক বেতনে একটি চাকরি প্রদান করছে, তখন সেই চাকরি আমি হেলায় পরিত্যাগ করি কেন? মাসিক 50 টাকার পরিবর্তে 100 টাকায় বা গ্রহণ না করি কেন? আমি বেশ বুঝতে পারছি এই রকম অবস্থায় এরকম সুযোগ ত্যাগ করা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত নয়। মনে করুন আমি যদি আমার চাকরি ত্যাগ করে আপনাদের কাজের জন্য রাজি হই, তাহলে কোন তারিখ থেকে আমাকে কাজে নিযুক্ত হতে হবে? আজ থেকে আপনি আমাদের কাছে কাজ করতে শুরু করবেন। দেখুন মশাই, আমি যে ফার্মে চাকরি করব ভেবেছি সেই ফার্ম জগৎ বিখ্যাত ও বহুদিনের পুরাতন ফার্ম। আপনার এই পরামর্শে সেই স্থানের চাকরি ত্যাগ করে অন্য জায়গায় যাওয়াটা কি যুক্তিসঙ্গত হবে? আমাদের ফার্ম যদি সামান্য ফার্ম হতো তাহলে আপনাকে চাকরি ছাড়ার পরামর্শ দিতাম না। আপনি যে ফার্মের কথা বলছেন সেই ফার্ম অপেক্ষা ধনবান ও উৎকৃষ্ট ফার্ম যদি দেশে করা থাকে সেটা আমাদের। আপনি আমাদের ফার্ম সম্পর্কে অবগত নন, এই জন্য এই কথা বলছেন। তার পাশে আমাদের কাজের একটি প্রধান সুবিধা আছে, সে সুবিধা আমাদের ফার্ম বাদে অন্য কোনো জায়গায় দেখিনি। যিনি যেখানেই কাজ করুন না কেন, 1 মাস কাজ সম্পূর্ণ না হলে সেই মাসের বেতন কেউ পান না। কিন্তু আমাদের সেরকম নিয়ম নয়, আমরা সকলকে অগ্রিম বেতন দিয়ে থাকি। অর্থাৎ যেই মাস পড়বে অমনি আমরা সেই মাসের অগ্রিম বেতন দিয়ে দেব। এরকম অবস্থায় আপনি বিবেচনা করে দেখুন আপনি আমাদের কাছে কাজ করতে প্রস্তুত কিনা। তাহলে আপনি কাল আমার সঙ্গে দেখা করবেন। এখন আমি আসছি। এই বলে তিনি যাওয়ার জন্য উদ্যত হলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মশাই, আমি কাল আপনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কার অনুসন্ধান করব? মশাইয়ের নাম তো এই পর্যন্ত জানতে পারলাম না। আমার নাম মানিক চাঁদ। আপনি আমার নাম করে একটু খুঁজলেই আমাকে পেয়ে যাবেন। আমি কোন স্থানে গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো? আমার বাড়িতে? না, আমার বাড়িতে যাওয়ার দরকার নেই। বেলা 10টা থেকে 5টা পর্যন্ত আমি বাড়ি থাকি না।
একটা ফাঁকা জায়গায় একটা ঘর নিয়েছি, সেখানে বসে আমি ঠিক করি কি করে কাজ করব। আপনি সেখানে যাবেন, আমার সঙ্গে দেখা হয়ে যাবে। সে স্থান কোথায়? বড় বাজার, রাজার কাটরা। রাজার কাটরা দোতলার উপরে 25-26 নম্বরের ঘরটা। আচ্ছা মশাই, আমি এই বিষয়ে একটু বিবেচনা করে দেখি এবং আমার দু একজন বন্ধু বান্ধবের কাছে পরামর্শ করে দেখি। পরামর্শ করে যেটা সাব্যস্ত করব তা আপনার কাছে গিয়ে বলে আসব। যদি আপনাদের কাছে চাকরি করি তাও গিয়ে বলে আসব, আর যদি না করি তাও আপনাকে জানাবো। আমার সঙ্গে এইরকম কথাবার্তা হবার পর মানিকবাবু আমার বাড়ি থেকে প্রস্থান করলেন। সেই চাকরি গ্রহণ করা আমি একরকম স্থিরই করেছিলাম। সেই জন্য আমার দু একজন বন্ধু বান্ধবের কাছে একবার জিজ্ঞাসা করা কর্তব্য বলে মনে করলাম। সেই দিন রাত্রেই আমি আমার দু একজন বন্ধু বান্ধবের সঙ্গে পরামর্শ করলাম। আমি তাই স্থির করে পরদিন মানিকবাবুর কাছে গিয়ে তার ফার্মেই কাজ করব বলে প্রবৃত্ত হলাম। মনে মনে এইরকমই স্থির করলাম। পরদিন বেলা আন্দাজ 11টার সময় আমি রাজার কাটরায় গিয়ে উপস্থিত হলাম। রাজার কাটরার প্রত্যেক ঘরে আমি আগে থেকেই জানতাম। দোতলার উপর গিয়ে 25-26 ঘরের সামনে গিয়ে উপস্থিত হলাম। সেই দুটি ঘর অনেক দিন থেকেই খালি ছিল। সেখানকার প্রত্যেক ঘরের বারান্দার দিকে দুটি করে দরজা আছে মাত্র। কোনো কোনো ঘরের মধ্যে একটি ঘর থেকে অন্য একটা ঘরে যাতায়াত করবার জন্য একটি করে দরজা আছে। কোনো ব্যক্তি দুটি ঘরে একসঙ্গে নিলে উভয় ঘরের মধ্যে দিয়ে যাতায়াত করবার জন্য প্রায়ই সে দরজা খুলে রাখে। আর যদি কেবলমাত্র একটি ঘর নিয়ে থাকে তাহলে সেই দরজা বন্ধই থাকে। আমি 25 নম্বর ঘরের সামনে গিয়ে দেখলাম তার মধ্যে দুইটি দরজা ভেতর থেকেই বন্ধ। 26 নম্বর ঘরের একটি দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু একটি দরজা খোলা। সেই দরজার উপরে একখানি পর্দা ঝোলানো আছে। সেই পর্দার বাইরে দারোয়ানের মতো একটি লোক বসে আছে। আমি সেই স্থানে গিয়ে প্রথমে দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, মানিকবাবু নামে কোনো ব্যক্তি এ স্থানে থাকেন কি? তখন সেই দারোয়ান আমাকে সেই ঘর দেখিয়ে দিয়ে উত্তরে বললেন, হ্যাঁ মশাই, বাবু সাহেব এই ঘরেই থাকেন, তিনি এখন এই ঘরেই আছেন। দারোয়ানের এই কথা শুনে সেই পর্দা ঠেলে আমি সেই ঘরের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম মারোয়ারিগণ নিজের নিজের জায়গায় বসে নিজের নিজের কাজ করে যাচ্ছেন। ইনি কিন্তু সেইভাবে বসে থেকে নিজের কাজ করায় প্রবৃত্ত নন। ঘরের মেজের ওপর কোনো রকম বিছানা বা যেরূপভাবে মারোয়ারিগণরা গদি বিছিয়ে তার উপর উপবেশন করেন, সেই ঘরের ভেতরে সেই রকম কোনো দ্রব্যই নেই। যা আছে তা মারোয়ারিদের পদ্ধতির সম্পূর্ণ বিপরীত। সেই ঘরের ঠিক মাঝখানে একখানা টেবিল রয়েছে। একটা চেয়ারে বসে মানিকচাঁদ সেই টেবিলের ওপরে কাগজপত্র বিছিয়ে লেখাপড়া করছেন এবং তার বাম এবং ডান পাশে দুইখানি খালি চেয়ার রাখা আছে। টেবিলের ওপর যে সকল কাগজপত্র ছড়ানো রয়েছে তার মধ্যে মারোয়ারিদের ব্যবহারের উপযোগী কোনো রকম খাতাপত্র নেই। কতগুলি সাদা ও লেখা ফুলিশকেপ কাগজ। আমি সেই ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই মানিকবাবুর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তখন তিনি আমাকে বিশেষভাবে অভ্যর্থনা করিয়ে আমাকে তার বাম পাশের চেয়ারের উপর বসতে বললেন। তার নির্দেশ অনুসারে আমি সেই স্থানেই বসলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কতক্ষণ আগে এসেছেন? এই এখনই আসছি। আমার এই জায়গা খুঁজে আসতে আপনার কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি, কারণ এই জায়গাটা আমি ভালোভাবেই চিনি। সুতরাং আপনার স্থান খুঁজতে আমার কিছুমাত্র কষ্ট হয়নি। আপনি কি কিছু ঠিক করতে পারলেন? আমার চাকরি করা সম্বন্ধে? হ্যাঁ। স্থির না করলে আমি আর এই স্থানে আসবো কেন? কি ঠিক করলেন? আমাদের কাছে চাকরি করবেন? আমি আর সেই স্থানে যাচ্ছি না। আপনাদের অধীনেই চাকরি করব বলে আমি স্থির করেছি। এখন কোন সময় থেকে এবং কোথায় আমাকে কাজে নিযুক্ত হতে হবে তা যদি আপনি আমাকে বলে দেন, আমি তাহলে সেই স্থানে গিয়ে কাজ করতে প্রস্তুত হই। আমি তো আগেই বলেছি, কলকাতা ছেড়ে আপাতত কোথাও যেতে হবে না। এখান থেকেই সব জায়গার কাজ সম্পন্ন হবে। শুধু মফস্বলে আমাদের মালিক যখন একটা করে শাখা তৈরি করবেন, সেই সময় কেবলমাত্র একবার করে সেখানে গেলেই চলবে। তারপরে সেখানে কাজের বন্দোবস্ত করে দিলে আপনি আবার কলকাতায় ফিরে আসবেন। কোন তারিখ থেকে আমি কাজে নিযুক্ত হব? আজকে থেকে আপনি আমাদের কাজে নিযুক্ত হলেন।
বেতন আজকে থেকেই পাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি আপনাকে দিচ্ছি না। আপনি কাল একবার আসবেন, সেই সময় আমাদের কাজের নিয়ম অনুসারে আপনাকে 1 মাসের অগ্রিম মাইনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। আর আপনাকে কি কি কাজ করতে হবে তা আপনাকে বলে দেব। বোম্বাই শহরের যে মহাজনের কাছে আপনি চাকরি পেয়েছিলেন তার যে সকল চিঠিপত্র আপনার কাছে আছে, কাল যখন আমার কাছে আসবেন সেই সময় আপনি আপনার সঙ্গে নিয়ে আসবেন সেগুলো সব। সেগুলিতে আপনার প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো বলছি, আনলেই দেখতে পাবেন। আচ্ছা, তাই হবে। এই বলেই আমি সেই দিনই সেই স্থান ত্যাগ করে নিজের স্থানে গিয়ে উপস্থিত হলাম। একবার মনে করলাম আমার নিয়োগপত্র বা চিঠিপত্রে তার প্রয়োজন কি, কেন আমি সেই সমস্ত দ্রব্য তার কাছে নিয়ে আসব। আবার ভাবলাম আমি যে অন্য একটা স্থানে চাকরি সংগ্রহ করতে পেরেছি তা হয়তো তিনি আমার কথায় বিশ্বাস করেননি, এই জন্যেই সেই কাগজ দেখতে চাইছেন। আমি তার কাছে যে সমস্ত কথা বলেছি তার প্রকৃত সত্য নাকি মিথ্যা তাই মানিকবাবু বোধহয় জানতে চান। সে যাই হোক, সেই সকল কাগজপত্র তাকে দেখাতে আমি কোনো রকম অনিষ্টজনক বলে বুঝতে পারছি না। মনে মনে এইরকম ভেবে পরদিন আমি আমার নিয়োগপত্রের সঙ্গে পুনরায় সেই স্থানে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম দারোয়ান সেইভাবেই বসে আছে। মানিকচাঁদ বাবু সেই স্থানে সেইভাবেই বসে সবিশেষ মনোযোগের সঙ্গে নিজের কাজে নিযুক্ত আছেন। আগের দিনের মতোই আমি মানিকবাবুর ঘরের ভেতরে প্রবেশ করলে তিনি আমাকে সেই চেয়ারের উপর বসতে বললেন। আমি সেই চেয়ারে বসলে তিনি তার হাতের লেখনী সেই টেবিলের ওপর রেখে আমার দিকে একটু ঘুরে বসলেন এবং আমাকে বললেন, কি মহাশয়, আমাদের কাজে নিযুক্ত হয়েছেন তাহলে? হ্যাঁ মশাই, সে কথা আমি গতকালই আপনাকে বলেছি। আমি আপনাকে যে সকল কাগজপত্র আনতে বলেছিলাম তা আপনি এনেছেন, না ভুলে বাড়িতে রেখে এসেছেন? না মশাই, আমার ভুলবশত ওটা রেখে আসিনি, সঙ্গে করেই এনেছি। ওটা আমি এখনই আপনার হাতে দেব কি? না, এখন নয়, একটু অপেক্ষা করুন। যখন আমার প্রয়োজন হবে আপনি তখন ওগুলো আমাকে দেবেন। এখন আপনি আপনার অগ্রিম বেতন নিয়ে কাজে যুক্ত হয়ে যান। এই কথা শুনে মানিকচাঁদ তার টেবিলের দেরাজ থেকে 10খানি 10 টাকার নোট বার করে আমার হাতে দিলেন ও বললেন, এই নিন আপনার অগ্রিম বেতন। আমি 10খানা নোট নিজের হাতে নিলাম এবং বললাম, এর জন্য আমার কোনো রকম রসিদ দিতে হবে কি? না, মাইনে পেলেন, তার আর রসিদ কি? দেখি আপনি কি কাগজপত্র এনেছেন। মানিকচাঁদের এই কথা শুনে আমার নিয়োগপত্রখানা ও একখানা চিঠি যা আমি বোম্বে থেকে কয়েকদিন আগেই পেয়েছিলাম তা তার হাতে দিলাম। মানিকচাঁদ নিয়োগপত্রখানি ও চিঠিখানি একবার পড়ে দেখলেন এবং শেষে বললেন, আপনি এই চিঠির কোনো উত্তর দিয়েছেন? না। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে কোনো পত্র দিয়েছিলেন? না, সর্বপ্রথম আমি যে একখানা দরখাস্ত করেছিলাম তা বাদে আমি আর কোনো চিঠি সেই স্থানে লিখিনি। এখন তাহলে একটা উত্তর দেওয়া আপনার কর্তব্য। উত্তর আর কি লিখব? আপনি সে চাকরি করতে ইচ্ছুক নন, এই কথা লিখে দেওয়া উচিত নয় কি? না লিখলেই বা ক্ষতি কি? আমি সেই স্থানে না গেলেই তো তারা জানতে পারবে যে আমি তাদের কাজ করতে প্রস্তুত নই। তখন তারা অন্য লোকের বন্দোবস্ত করে নিতে পারবেন। না না, ওটা কর্তব্য বা ভদ্রচিত নয়। কাগজ কলম সবই আপনার সামনে পড়ে আছে, এখনই একটা চিঠি লিখে ডাকে ফেলে দিন। আপনার চিঠিতে যখন তারা জানতে পারবেন আপনি তাদের চাকরি করতে চান না, তখন তারা অন্য লোক খুঁজে নেবেন। মানিকচাঁদের কথা শুনে ভাবলাম তিনি যা বলছেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত। সুতরাং এই সম্বন্ধে তাকে আর কিছু না বলে তারই টেবিলের ওপর থেকে একটা কাগজ নিয়ে সেই স্থানে বসেই একটা চিঠি লিখলাম। সেই চিঠিতে অধিক কোনো কথা লিখলাম না, কেবল এই মাত্র লিখলাম, আপনারা অনুগ্রহ করে আপনাদের ফার্মে যে একটি চাকরি প্রদান করেছিলেন আমি আপাতত সেই চাকরি করতে পারছি না। আপনারা আমাকে যে বেতন দিতে সম্মত হয়েছিলেন তার দ্বিগুণ বেতনে আমি এই স্থানে একটি চাকরি পেয়েছি। সুতরাং আপনাদের দেওয়া সেই চাকরি গ্রহণ করতে পারলাম না, আমার অপরাধ মার্জনা করবেন। চিঠি লেখা সমাপ্ত হলে মানিকচাঁদ একটি আদানা মূল্যের খাম আমার হাতে দিলেন। সেই খামের ভেতরে আমার লিখিত চিঠিখানা পুরে তার উপরে শিরোনাম লিখে সেই টেবিলের উপরে রাখলাম।
টেবিলের ওপর একটি পাত্রে একটু জল রাখা ছিল। মানিকচাঁদ তার নিজের আঙুলে একটু জল নিয়ে আমার সামনেই তা বন্ধ করে দিলেন এবং আমাকে কিছু না বলে তার দারোয়ানকে ডাকলেন। সে আগে থেকেই সেই ঘরের বাইরে বসেছিল। ডাকা মাত্রই সে ঘরের ভেতরে প্রবেশ করল। মানিকচাঁদ বাবু আর আমাকে আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না। সেই পত্রখানি দারোয়ানের হাতে দিয়ে বললেন, এই চিঠিটা তুমি এখন ডাকঘরে দিয়ে আসো। দারোয়ান দ্বিধা না করেই সেই পত্র হাতে দ্রুতপদে সেই ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন আমি যতক্ষণ সেই স্থানে বসেছিলাম তার মধ্যে সেই দারোয়ানকে আমি আর দেখতে পাইনি। দারোয়ান যাবার পর মানিকবাবু আমার দেওয়া সেই নিয়োগপত্র ও বোম্বাইয়ের যে পত্রখানি আমি তার হাতে দিয়েছিলাম তা তিনি তার টেবিলের দেরাজের ভেতরে বন্ধ করে রাখলেন এবং আমাকে বললেন, এগুলো আমার কাছে থাক। মানিকবাবুর এই কথায় কোনো রকম উত্তর দেবার আগেই তিনি বললেন, এখন আমি খুব ব্যস্ত, আপনি এখন বাড়ি যেতে পারেন। আপনাকে একটা কাজ দিচ্ছি, যে কদিন পারেন সে কদিনে কাজটি সম্পূর্ণ করুন। 4 দিন পরে আপনি এসে একবার বলে যাবেন কাজটা কতদূর হয়েছে। খুব তাড়াতাড়ি করার দরকার নেই। কি কাজ করতে হবে? বাংলার কোন কোন শহরে আমাদের শাখা স্থাপন করার প্রয়োজন তার একটা তালিকা প্রস্তুত করুন। তারপর যা যা করতে হবে তা আমি পরে বলে দেব। আমি কিভাবে সেই রকম তালিকা প্রস্তুত করতে পারবো? আপনি বহুদিন যাবৎ কলকাতায় থেকে একটা ভালো ফার্মে কাজ করেছেন। সে ফার্মের সঙ্গে বাংলার যে যে স্থানে ফার্মের কাজ ছিল তা আপনি ভালোভাবেই জানেন। সুতরাং একটু চিন্তা করে আপনি সেই সকল জায়গার একটা তালিকা অনায়াসে প্রস্তুত করতে পারবেন। তার পাশে কলকাতায় আরো অনেক ফার্মের কর্মচারীদের সঙ্গে আপনার ভালো পরিচয় আছে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। দরকার পড়লে আপনি তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আচ্ছা, তাই হবে। আপনার আদেশ অনুযায়ী একটি তালিকা আমি প্রস্তুত করে 4 দিন পরে আমি আপনার সঙ্গে দেখা করব। আমি আপনাকে যে কাজটার ভার দিলাম তা শুনতে যতটা সহজ হচ্ছে, কাজে কিন্তু ততটা নয়। 4 দিনের মধ্যে আপনি যে কাজ শেষ করতে পারবেন তা আমার মনে হয় না। তবে যতদূর সম্ভব সে কাজ করে 4 দিন পরে আবার আমার সঙ্গে দেখা করবেন। অপর আর কোন কোন বিষয়ে হস্তক্ষেপ করতে হবে তা আমি আপনাকে সেদিনই বলে দেব। এই বলেই মানিকচাঁদ তার নিজের কাজে নিজের মন নিযুক্ত করলেন। তার অবস্থা দেখে আমি মনে মনে ভাবলাম, এই সম্বন্ধে তিনি এখন আর বেশি সময় নষ্ট করতে ইচ্ছুক নন। সুতরাং তাকে কিছু না বলে আমি আস্তে আস্তে সেই দিনই সেই স্থান ত্যাগ করলাম এবং ক্রমেই নিজের বাসায় এসে উপস্থিত হলাম। 4 দিন অনবরত ভেবে এবং অপর ফার্মের পরিচিত কর্মচারীদের সঙ্গে পরামর্শ করে বঙ্গদেশের যতগুলি প্রধান প্রধান নগরের নাম সংগ্রহীত হওয়ার সম্ভাবনা তা সংগ্রহ করে তার একটি তালিকা প্রস্তুত করলাম। 4 দিন পরে অর্থাৎ 5ম দিনে আমি সেই তালিকা সহ পুনরায় রাজার কাটরায় গিয়ে উপস্থিত হলাম। সেই স্থানে ইতিমধ্যে মানিকচাঁদকে যেই অবস্থায় দেখতে পেয়েছিলাম আজও দেখলাম। তিনি সেই স্থানেই সেইভাবে বসে কাজ করছেন। তার দারোয়ানও সেই রকমই ঘরের বাইরে বসে রয়েছে। আমি ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই তিনি আমাকে সেই স্থানে বসতে বললেন। আমি সেই স্থানে বসার পর তিনি বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি হাতের কাজটা শেষ করি, তারপরে আপনার সাথে কথা বলছি। এই বলে তিনি তার নিজের কাজে মনোনিবেশ করলেন। আমি সেই স্থানে স্থিরভাবে বসে রইলাম। এই রকম প্রায় 1 ঘন্টা অতিবাহিত হবার পর তিনি তার হাতের কলমটি সেই স্থানে রেখে আমার দিকে চাইলেন। এখন আমি আপনার কথা মন দিয়ে শুনতে পারবো। বলুন আমাকে কি করতে হবে? আপনাকে এখন কিছু করতে হবে না। আপনি আমাকে একটি তালিকা প্রস্তুত করে আনতে বলেছিলেন, আমি তাই আপনার কাছে এসেছি। বাংলাদেশের মধ্যে কোথায় কোথায় আমাদের শাখা কার্যালয় খুলতে হবে তারই তালিকা? আগে হ্যাঁ, প্রস্তুত হয়েছে? একরকম প্রস্তুত করে এনেছি। এত অল্প সময়ে আপনি এমন একটা কার্য সম্পূর্ণ করতে পারলেন? অনেক ভাবনা চিন্তা না করে দেখলে এরকম তালিকা সহজে তৈরি হতে পারে না। যেই তালিকা তৈরি করার জন্য আপনাকে আমি 10 দিন দিয়েছিলাম না? না মশাই, আপনি আমাকে 4 দিন মাত্র সময় দিয়েছিলেন। তার মধ্যে যতদূর সম্ভব আমি একটি তালিকা প্রস্তুত করে এনেছি। আপনি একবার দেখলেই জানতে পারবেন যে সেই তালিকা প্রস্তুত করতে আমি সমর্থ হয়েছি কিনা। এই বলে আমি আমার আনা তালিকাটা মানিকচাঁদের হাতে দিলাম। মানিকচাঁদ সেই তালিকাখানা একবার আদ্যপান্ত দেখে বললেন,
এই তালিকায় আপনি অনেকগুলো নাম লিখেছেন সত্য, কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের মধ্যে এর থেকেও কারোবারের জন্য অনেক ভালো ভালো জায়গা আছে। সেই জায়গাগুলো আপনি যদি খুঁজে বের করতে পারেন তাহলে ভালো হয়। আমি আপনাকে আরো 10 দিন দিচ্ছি, আর একটু ভালোভাবে 10 দিনের মধ্যে এই কাজটি আপনি শেষ করতে পারেন তার চেষ্টাই করবেন। 11 দিন পরে আপনি আবার আমার কাছে আসবেন, এসে আপনার প্রস্তুত করা তালিকা আমাকে দেবেন। কোন কোন স্থানে শাখা কার্যালয় স্থাপন করা চলতে পারে অনেক ভেবে এবং অনেক অনুসন্ধান করে তা তো আমি একরকম স্থির করেইছি। এগুলো বাদে যে সকল কারবার উপযোগী স্থান আছে তা জানতে 10 দিনের প্রয়োজন হবে না, 2-4 দিনের মধ্যেই আমি তা স্থির করে নিতে পারবো। সে অতি উত্তম কথা। যে কাজ আপনি 4 দিনের মধ্যে সম্পন্ন করতে পারবেন বলে আপনার বিশ্বাস, সেই কাজ 10 দিনের মধ্যে যে সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ নেই। কিন্তু আমি কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি যে 10 দিনের মধ্যে কোনোভাবে অন্য কোনো কাজে হাত দিতে পারবো না। 11 দিন পরে আপনি এখানে আসবেন, সেই দিনে আমি সব ঠিক করে নেব। যেরকম আদেশ পেলাম কাজেও সেই রকমই করলাম। দেখে শুনে আরো কতগুলি ভালো ভালো স্থানের নাম বার করে 2-3 দিনের মধ্যে একটি তালিকা প্রস্তুত করলাম। তালিকাখানা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেলে আমি ভাবলাম একবার রাজার কাঠরায় গিয়ে মানিকচাঁদের সঙ্গে সাক্ষাৎ করে আসি, দেখি তিনি সেই তালিকা সম্বন্ধে আর কোনো রকম নতুন কথা বলেন কিনা। এইভাবে আমি 5ম দিনের দিন আবার সেই রাজার কাঠরায় গেলাম, কিন্তু সেই দিন মানিকচাঁদ বা তার দারোয়ানকে দেখতে পেলাম না। দেখলাম ঘর তালা বন্ধ। আবার তার পরের দিনও গেলাম, সেই দিনও সেই রকমই তালাবন্ধ দেখলাম। এইরকম 10ম দিন পর্যন্ত প্রত্যেক দিন একবার করে সে স্থানে যেতে লাগলাম, কিন্তু একদিনের জন্যও মানিকচাঁদ বা তার দারোয়ানের দেখা পেলাম না। এরকম ব্যাপার দেখে মনে করলাম কোনো কাজবশত হয়তো মানিকচাঁদ অন্য জায়গায় গিয়েছেন, অথবা সে কোনো রকম শারীরিকভাবে অসুস্থ হয়েছে। 11 দিনের দিন পুনরায় সে স্থানে আবার গেলাম। আগে যেভাবে মানিকচাঁদ এবং তার দারোয়ানকে দেখেছিলাম আজও সেইভাবেই দেখলাম। দারোয়ান সেই দরজার বাইরে বসে আছে, আর মানিকচাঁদ ঘরের ভেতর বসে লেখাপড়ায় নিযুক্ত আছেন। আমি ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই আগের মতোই মানিকচাঁদ আমাকে বসতে বললেন। আমি সেই স্থানে বসলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি হে, আপনার উপরে যে কাজের ভার দিয়েছিলাম তা শেষ করতে পেরেছেন কি? সেই কাজ আমার অনেকদিন শেষ হয়ে গিয়েছে। আমি তার একটি সম্পূর্ণ তালিকাও প্রস্তুত করে এনেছি। এই বলে আমি যে তালিকাটা প্রস্তুত করে এনেছিলাম তা তার হাতে দিলাম। তিনি সেটা তার হাতে নিয়ে আদ্যপান্ত একবার উত্তমভাবে দেখলেন এবং শেষে বললেন, আমার মনে হচ্ছে আপনি যে তালিকা প্রস্তুত করেছেন তাতেই আপাতত আমাদের কাজ চলতে পারবে আজ। তাহলে এই তালিকা আমার কাছেই থাকুক, সময় মতো ওটা আমি দেখে রাখবো। আপনি কাল আবার আসবেন, সেই সময় দুজন মিলে পরামর্শ করব। এই বলে সেই তালিকাখানা মানিকচাঁদ নিজের কাছে রেখে দিলেন। আমিও আপন মনে সেখান থেকে ফিরে এলাম। পরদিন আবার রাজার কাঠরায় গিয়ে দেখলাম মানিকচাঁদ পূর্বের মতোই নিজের অফিসে বসে কাজকর্ম করছেন। আমাকে দেখতে পেয়ে তিনি নিতান্ত দুঃখ প্রকাশ করেই বললেন, আপনাকে অনেক দুঃখের সঙ্গে বলছি, আপনি এত পরিশ্রম এত সময় নষ্ট করে যে তালিকাটা তৈরি করেছিলেন, যা আমার কাছে কালকে রেখে গেলেন, সেটা আমি কোথায় হারিয়ে ফেলেছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আপনি পুনরায় সেরকম একটা তালিকা প্রস্তুত করতে পারবেন। তালিকাখানা দৈবাত হারিয়ে গিয়েছে বলে আপনাকে তো চিন্তিত হতে হবে না। আমি যে তালিকাখানা আপনাকে দিয়েছিলাম তার একখানা নকল আমার কাছে আছে। যদি অনুমতি করেন তাহলে আমি সেটা এনে আপনাকে দিতে পারি। আপনি যে সেই তালিকায় একটা নকল রেখেছেন এটা সত্যি খুব ভালো বিষয়। এখন আর পরিশ্রম করে ওটা আনতে হবে না, কাল ওটা আমার কাছে আপনি নিয়ে আসবেন। এই বলে মানিকচাঁদ সেই দিনও আমাকে সেই স্থান থেকে বিদায় করলেন। আমার কাছে যে তালিকাখানা ছিল তার একটি নকল প্রস্তুত করে মানিকচাঁদের আদেশ অনুযায়ী সেই তালিকাখানার সঙ্গে নিয়ে পরদিন পুনরায় তার কাছে গিয়ে উপস্থিত হলাম। সেই দিনও তিনি আমার সঙ্গে উত্তমভাবে কথা বললেন না, কেবলমাত্র আমার কাছ থেকে তালিকাখানা নিলেন এবং বললেন, আজ আমার একটু শরীরটা অসুস্থ বোধ করছি, তালিকাখানা আমার কাছে থাকলো, আমি সময় মতো ওটা দেখে রাখবো। আপনি 4 দিন পরে আবার আসবেন, সেই সময় সমস্ত কাজের বন্দোবস্ত ঠিক করে দেব। আমি তারই আদেশ অনুযায়ী 4 দিন পরে অর্থাৎ গতকাল তার কাছে আবার গিয়েছিলাম।
কালও তিনি আমাকে এই বলেই বিদায় করিয়ে দিয়েছেন। আমি সেই তালিকা এখনো পর্যন্ত ঠিক করে দেখে উঠতে পারিনি। আপনি পরশু আবার আসুন, সেই দিন কাজের সমস্ত বন্দোবস্ত করে ফেলবো। মশাই, আমি আপনার এই চাকরির অবস্থা কিছুই বুঝতে পারছি না। আমি প্রতিদিন মানিক চাঁদের কাজে নিযুক্ত হয়েছি বা কোনো রকম জোচ্চোরের হাতে পড়েছি কিনা তা আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই জন্যই আমি আপনার পরামর্শ নেবার জন্য আপনার কাছে এসেছি, এবং এই পর্যন্ত যেরকম অবস্থা ঘটেছে তা যতদূর সম্ভব আমি মনে করতে পারছি তা সবটাই আপনাকে জানালাম। এখন মানিক চাঁদের আদেশ আমাকে পালন করতে হবে, অর্থাৎ আগামীকাল পুনরায় আমাকে সেই স্থানে আবার যেতে হবে। এই রকম অবস্থায় আপনি আমাকে যেরকম উপদেশ দেবেন সেই উপদেশই আমি শিরোধার্য করে আপনার আদেশ মতো কাজ করব। বালমুকুনের কথাগুলো আমি মনোযোগের সঙ্গে শ্রবণ করলাম। তার কথাগুলো শেষ হয়ে গেলে আমি সমস্ত অবস্থাগুলো আবার ভেবে দেখলাম, কিন্তু ভেবেও কিছু স্থির করে উঠতে পারলাম না। একবার ভাবলাম, যে ব্যক্তি 100 টাকা বেতন দিয়েছে অথচ বালমুকুনের কাছ থেকে একটা পয়সাও নেয়নি, সে যে তার সঙ্গে জুয়া চুরি করছে এ কথাই বা কি করে বিশ্বাস করতে পারি? অথচ যে ব্যক্তি নিজ থেকে বালমুকুনকে অগ্রিম বেতন দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তাকে সামান্য সামান্য কাজের ভান করে কেবলমাত্র সময় অতিবাহিত করছে, তার মনে যে কোনো রকম কুবুদ্ধি নেই এটাও সহজে বিশ্বাস করতে ইচ্ছে করে না। কিন্তু এর মধ্যে একটা নতুন কথা আছে। এই পর্যন্ত আমি কখনো শুনিনি যে সরকারি বা বেসরকারি অফিসে অগ্রিম বেতন দেওয়ার নিয়ম আছে। এরকম অগ্রিম বেতন দেওয়ার অর্থই বা কি? যে ব্যক্তি মানিকচাঁদ নামে আত্মপরিচয় দিয়েছে সেই লোকটাই বা কে? আর তার সঙ্গে একবার দেখা করলেও তো ক্ষতি নেই। তাকে সচক্ষে দেখলে অথবা তার সঙ্গে দুটো কথা বললেও বোঝা যেত যে সে কি ধরনের লোক, অথবা তার মধ্যে কোনো কুমতলব আছে কিনা। মনে মনে অনেকটা এইরকম ভেবে আমি বালমুকুনকে বললাম, আপনি যা যা বললেন তার সমস্ত আমি শুনেছি, কিন্তু কেন যে এই বন্দোবস্ত হচ্ছে তার কিছুই আমি স্থির করতে পারছি না। আমার বোধ হয় আমি যদি সচক্ষে তাকে একবার দেখতে পাই এবং তার সাথে দু চারটে কথাবার্তা বলতে পারি, তাহলে তার সম্বন্ধে আমি অনেকটা মতামত প্রকাশ করতে সামর্থ্য হব। আমি তো কাল পুনরায় সেই স্থানে আবার যাব। আপনি একবার আমার সঙ্গে সেই স্থানে চলুন না, তাহলেই তো তার সঙ্গে আপনি অনায়াসে দেখা করতে পারবেন। আমি কি বলে সেখানে যাব? আর যদি তার ঘরে আমাকে ঢুকতেই না দেয়? প্রবেশ করতে না দেবার তো কোনো কারণ দেখছি না। আজকাল আমি বিনা সংবাদেই যেমনভাবে তার ঘরের ভেতরে প্রবেশ করি, কালও সেইভাবেই একবার তার ঘরের মধ্যে চলে যাব। আপনিও কাউকে কিছু না বলে আমার পেছন পেছন ঘরের মধ্যে প্রবেশ করবেন, তাহলেই তো সেই ঘরের মধ্যে প্রবেশ করবার জন্য তাহলেই তার ঘরের মধ্যে প্রবেশ করবার জন্য নিষেধ করতে সে আর কোনো রকম সময় পাবে না। সুতরাং অনায়াসেই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আচ্ছা, তাই হলো। আমি আপনার পিছন পিছন মানিকচাঁদের ঘরের ভিতর প্রবেশ করলাম। তারপর যখন জিজ্ঞাসা করবে আমি কে এবং কি জন্যই বা এখানে এসেছি, তখন আমি কি উত্তর দেব তাকে? উত্তর দেবার আর ভাবনা কি? আপনাকে কোনো কথা বলতে হবে না, আমি তার কথাই উত্তর দেব। আমি বলবো, ইনি আমার একজন বিশ্বাসী বন্ধু, তাই ইনি আমার নতুন মনিবের সঙ্গে আলাপ পরিচয় করবার জন্যই আমার সঙ্গে এসেছেন। এরকম পরিচয় প্রদান করলে চলবে না, কারণ তার মনে যদি সত্যি কোনো রূপ সন্দেহ থাকে এবং আমার সাথে কথা বলতে কোনো ইচ্ছাই না প্রকাশ করে, তাহলে এক কথাতেই তিনি আমাকে বিদায় করে দিতে পারেন। তাহলে আমরা কি করে আমাদের খোঁজ নিতে সক্ষম হব? এক কথায় তিনি আমাদেরকে কিভাবে বিদায় করবেন? তিনি অনায়াসেই বলতে পারেন, আমি এখন নানা রকম কাজে ব্যস্ত, সুতরাং আপনার এই বন্ধুর সাথে দু চারটে কথা বা তার সাথে আলাপ করবার মতো সময় আমার নেই। আমার সময় মতো সংবাদ পাঠিয়ে দিলে তিনি যেন আমার সাথে দেখা করেন, তখনই আমি তার সাথে অনেকক্ষণ আলাপ পরিচয় করতে পারবো। এরূপ যদি তিনি প্রথমেই বলে ফেলেন, তাহলে বলুন দেখি আমি আর কতক্ষণ সেখানে দাঁড়াতে পারি? তখনই আমাকে তার সেই ঘর ছেড়ে চলে আসতে হবে। তা তো ঠিকই। তাহলে এখন অন্য কি উপায় অবলম্বন করলে আপনাকে সেই স্থানে নিয়ে যেতে পারি, সে বিষয়ে আপনি কি মনে করেন? আমার বোধ হয় একটা উপায় অবলম্বন করলে তার সাথে দু চারটে কথা হলেও হতে পারে। কি উপায়? আপনি যেরকম বললেন সেরকম উপায় অবলম্বন করে আমি তার ঘরের ভিতর প্রবেশ করব। আমি কে জিজ্ঞাসা করলে আপনি তাকে ঠিক এরকম বলতে পারেন, ইনি আমার একজন বন্ধু এবং ব্যবসা কার্যে ইনি খুবই পারদর্শী।
কিন্তু আজকাল ইনিও বেকার অবস্থায় বসে আছে। বঙ্গদেশের বিভিন্ন জায়গায় যে সকল শাখা কার্যালয় স্থাপন করতে হবে তার জন্য যে অনেক লোকের প্রয়োজন হবে সে সম্বন্ধে আর কিছুমাত্র সন্দেহ নেই। তাই জন্যই আমি এনাকে আপনার কাছে আনলাম। এনাকে আপনি ভালো করে পরীক্ষা করে দেখুন, এবং এনার দ্বারা যদি কাজকর্ম হতে পারে এমন আপনি বিবেচনা করেন তাহলে এনাকে আপনি অনায়াসে নিযুক্ত করতে পারেন। এনাকে বিশ্বাস করা বা এনার হাতে টাকা দেওয়া নিয়ে কোনোরূপ চিন্তা করার প্রয়োজন নেই। তার দায়িত্ব আমি নিতে রাজি আছি। আমার মনে হয় আমার পরিচয় যদি আপনি এরকমভাবে তাকে দেন তাহলে তার সাথে 2-4টে কথা হলেও হতে পারে। আর যদি এতেও তিনি আমার সাথে কোনো রকম আলোচনা না করেন তাহলে সেখানে উপস্থিত থেকে সেরকম কোনো বিবেচনা করা যেতে পারে। আচ্ছা মশাই, তাই হবে। আপনি যেরকম বললেন সেই রকমই করব। এখন অনুগ্রহ করে আপনাকে কাল আমার সঙ্গে যেতে হবে। কাল যে সময় আমি তার কাছে যাব তার আগেই আমি আপনার কাছে এসে আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। আপনার মতো কোনো ব্যক্তি যদি এই বিষয়ে আমাকে সাহায্য না করেন তাহলে এর প্রকৃত অবস্থা বুঝে নেওয়া আমাদের মতো ব্যক্তির কাজ নয়। এই রকম কাজ যদিও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না, তবুও তার মধ্যে কোনো রকম কুমতলব আছে কিনা এটা জানার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠল। যাই হোক, পরদিন সময় মতো বালমুকুন্দ আমার কাছে এসে উপস্থিত হলো। আমিও তাকে সঙ্গে নিয়ে রাজার কাটরায় গেলাম। বালমুকুন্দ এর আগে যেরকম আমার কাছে বর্ণনা করেছিল সেই জায়গায় গিয়েও আমি ঠিক সেই রকমই দেখতে পেলাম। দেখলাম বাস্তবিকই সেই ঘরের মুখে একটা দারোয়ান বসে আছে। বালমুকুন্দ তার সঙ্গে কোনো রকম কথা না বলে ঘরের মধ্যে প্রবেশ করল। আমিও তার পেছন পেছন সেই ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের মধ্যে প্রবেশ করে দেখি মানিকচাঁদ পূর্ববর্ণিত অবস্থায় নিজের কাজে মনোযোগ দিয়ে রয়েছেন। টেবিলের ওপর কতকগুলো কাগজপত্র ছড়ানো রয়েছে, কিন্তু তিনি সেই কাগজপত্র নিয়ে কোনো রকম যে কাজ করছেন তা কিন্তু আমার মনে হলো না। একটা চিঠি লিখছেন মাত্র। চিঠি লিখছেন এইটুকুনি ঠিক, কিন্তু মধ্যে মধ্যে তার সামনেই খুলে রাখা একটা সংবাদপত্রের দিকে মাঝে মাঝে লক্ষ্য করছেন। সংবাদপত্রটা দেখে মনে হলো এটা এ দেশীয় সংবাদপত্র না, এটা যেন বোম্বাইয়ের একটা সংবাদপত্র, কিন্তু ইংরেজিতে লেখা। আমরা ঘরের মধ্যে প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই যে চিঠিটা তিনি লিখছিলেন সেটা অত্যন্ত ছোট ছোট করে ছিঁড়ে সেই জায়গাতেই ফেলে রাখলেন, এবং সংবাদপত্রটা তার ওপরে চাপিয়ে রেখে আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে? বালমুকুন্দ এসেছ? তোমার সঙ্গেই বাবুটিকে এসেছেন। ইনি কে? মানিকচাঁদের কথার উত্তর দেওয়ার আগেই বালমুকুন্দ একটা চেয়ারের উপর বসে পড়ল এবং আমাকেও একটা চেয়ার দেখিয়ে সেখানে বসতে অনুরোধ করল। আমি চেয়ারে বসবার পর বালমুকুন্দ মানিকচাঁদের কথার উত্তর দিলেন, আমি এনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ইনি আমার একজন খুব বিশ্বাসী বন্ধু এবং ব্যবসার কাজে ইনি খুব নিপুণ, কিন্তু আজকাল ইনি বেকার অবস্থায় বসে আছেন। এর হাতে দেবার মতো কোনো কাজকাম নেই। বঙ্গদেশের নানা স্থানে আমাদের শাখা কার্যালয় খুলতে হলে অনেক লোকের প্রয়োজন হবে, তাই আমি একে সঙ্গে করে এনেছি। আমি তো ওকে খুবই উপযুক্ত লোক বলেই জানি। এখন আপনি এর সঙ্গে প্রয়োজন মতো কথাবার্তা বলে দেখুন। আপনার বিবেচনায় যদি ইনি আমাদের কাজের উপযোগী মনে করেন তাহলে একেও আপনাদের কাজে নিযুক্ত করতে পারেন। বালমুকুন্দের এই কথা শুনে মানিকচাঁদ আমার দিকে তাকিয়ে বললেন, কি আপনি কি আপনার ব্যবসা আমাদের সঙ্গে এক করতে চান? মানিকচাঁদ আমাকে এই কথাগুলো বলল ঠিকই, যে তিনি তার ভেতরের ভাবটা প্রকাশ করলেন না। তার মুখ দিয়ে যেন তার কথা স্পষ্টভাবে বেরোতে পারছে না। মুখটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে আসছে। চোখেও নেই স্বাভাবিক রকমের জ্যোতি, হাতটাও যেন অল্প অল্প কাঁপছে। মানিকচাঁদের এইরকম অবস্থা থেকে আমি বেশ বুঝতে পারলাম তার মনের ভিতরে কোনো একটা ভয়ের উদয় হয়েছে। তিনি নিজের মনে এই ভাব গোপন করার চেষ্টা করছেন বটে, কিন্তু কোনো রকমে পেরে উঠতে পারছেন না। মানিকচাঁদের কথার উত্তরে আমি বললাম, যখন অনুগ্রহ করে আপনি আমাকে রাখতে ইচ্ছুক হয়েছেন তখন আপনাদের কাজকে না করব কেন? আমাকে কি কাজ করতে হবে আদেশ করুন, এখনই তাহলে আমি আপনাদের কাজে নিযুক্ত হই। আমার কথা শুনে মানিকচাঁদ কিছুক্ষণ চুপ করে রইলেন। বোধহয় তিনি আমাকে কিছু বলতে চাইছেন, অথচ বলতে পারছেন না। একটু চিন্তা করে তিনি আমাকে বললেন, আচ্ছা, আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি এখন আসতে পারেন।
কোন কোন জায়গায় আমাদের কার্যালয় স্থাপিত হবে তা স্থির হলে আমি বালমুকুনের কাছ দিয়ে আপনাকে সংবাদ পাঠাবো। সেই সময় আপনি এসে আমাদের কাজে নিযুক্ত হতে পারবেন। কেমন বালমুকুন, এটা ভালো পরামর্শ নয়? আপনি যেমন বিবেচনা করেন। তাহলে আমি আপনাকে গোপনে 2-4টে কথা বলতে চাই। তা বলতে পারেন। এর কাছে আমার কোনো কথাই গোপন নেই। তিনি আমার একজন বিশ্বস্ত বন্ধু। এর সামনেই আমাকে সমস্ত কথা বলতে পারেন। কিন্তু আমার সঙ্গে এর বিশেষ পরিচয় নেই, সুতরাং আজ প্রথম দিনের আলাপের পরেই আমি এনার সামনে আমাদের ব্যবসা নিয়ে আলোচনা করতে পারবো না। এর সামনে যদি আপনি একান্তই কথা বলতে না চান, তাহলে ইনি একটু স্থানে অপেক্ষা করুন। আমি আপনার সঙ্গে কোনো নির্জন স্থানে যাচ্ছি, সেই স্থানেই সকল কথা বলতে পারব। আপনার ওই পাশের ঘরের ভেতরে চলুন না। এই বলে বালমুকুন তার কথার উত্তর পাওয়ার আগে সেই ঘরের ভেতরে চলে গেল। মানিকচাঁদও আমাকে যথাস্থানে বসতে বলে তার পেছন পেছন সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। মানিকচাঁদকে দেখে আমার যেন কেমন একটা সন্দেহ হয়েছিল। আমরা প্রথম সেই ঘরে প্রবেশ করবার পর সংবাদপত্রটা লুকিয়ে রাখাতেই আমার সন্দেহটার উদয় হয়। আমি তার টেবিলের ওপর থেকে সংবাদপত্রটি বের করলাম এবং 2-1টা স্থানে লক্ষ্য করবার সঙ্গে সঙ্গে একটা বিষয়ের উপর আমার চোখটা আটকে গেল। সংবাদপত্রের এই অংশটা পাঠ করে আমার মাথাও ঘুরে গেল। আমি চারিদিকে যেন অন্ধকার দেখছিলাম। মনে হলো আমি যার সঙ্গে এই স্থানে বসেছি তার নামই তো বালমুকুন। তিনি বোম্বাই শহরে প্রসিদ্ধ ব্যবসায়ীর সঙ্গে প্রথমে নিযুক্ত হন, কিন্তু মানিকচাঁদের কথায় ভুলে তিনি সেই কাজ ছেড়ে দিয়েছেন। আমার এও মনে হলো বোম্বাই শহরে এই ভয়ানক চুরি ও হত্যাকাণ্ডের সঙ্গে মানিকচাঁদের কোনো রকম যোগাযোগ নেই তো। মনে মনে এই রকম ভেবে আমি যেখানে বসেছিলাম সেখান থেকে আস্তে করে উঠলাম এবং যে ঘরের ভিতরে মানিকচাঁদ ও বালমুকুন প্রবেশ করেছিলেন যতদূর সম্ভব নিঃশব্দে সেই ঘরের কাছে গেলাম। তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল। আমি ওত পেতে শুনতে লাগলাম। উভয়ের কথোপকথন আমি যতদূর শুনলাম তার সারমর্ম অনেকটা এইরকম। তুমি আমাকে কেন মিথ্যে বলছো? উনি আমাকে চিনুন বা না চিনুন, আমি ওনাকে চিনি। উনি ডিটেকটিভ পুলিশের একজন কর্মচারী। না মশাই, আমি মিথ্যা বলবো কেন? উনি ডিটেকটিভ পুলিশের কর্মচারী নন, কিন্তু অনেক পুলিশ কর্মচারীর সঙ্গে ওর আলাপ পরিচয় আছে এবং অনেক সময় উনি তাদের কাছে যানও। কোনো সময় তা দেখে বোধহয় আপনার এরকম ধারণা হয়েছে। আমি বুঝতে পারছি তুমি সত্যি কথা বলবে না। দেখো বালমুকুন, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমার সাধ্যমতো কিছু উপকারও করেছি এবং যাতে তোমার ভালো হয় সে বিষয়ে চেষ্টাও করছি। এরকম অবস্থায় এটা তোমার কর্তব্য যে আমার কাছে কোনো কিছু গোপন করবে না। আমি আপনার কাছে কি কথা গোপন করব? আমি তো আপনার কোনো কথাই বুঝে উঠতে পারছি না। আপনি তো আমার অন্নদাতা। আপনি আমাকে আপনাদের অধীনে একটা কাজ দিয়ে যেরূপ উপকৃত করেছেন তা কি আমি সহজে ভুলে গিয়ে আপনাদের অনিষ্ট করতে চাইব? যে ব্যক্তি কর্মপ্রার্থী তাকে আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছি। বিশেষত আপনি অনেক লোককেই নিযুক্ত করতে চেয়েছেন। এরকম অবস্থায় আপনার মনে যদি কোনো রকম সন্দেহের উদয় হয় তাহলে আমাকে স্পষ্ট করে বলুন। এখনই আমি ওকে স্থান থেকে বিদায় করে দিচ্ছি এবং ওকে বলেও দিচ্ছি এই স্থানে আপনার চাকরি হবার কোনো সম্ভাবনা নেই। তুমি এখনো আমাকে এই বলে বুঝাতে চাও যে উনি ডিটেকটিভ পুলিশের একজন কর্মচারী নন এবং আমার কোনো অনিষ্ট করার মানসিকতা নিয়ে তিনি এখানে আসেননি? আমি কিন্তু তা বুঝতে পারছি না। ডিটেকটিভ পুলিশ কর্মচারীর সঙ্গে ওর আলাপ পরিচয় আছে তা আমি জানি, কিন্তু উনি স্বয়ং কর্মচারী কিনা তা আমি বলতে পারি না। আমি শপথ করে বলতে পারি আপনার কোনো রকম অনিষ্ট করবার জন্য আমি ওকে এখানে আনিনি। আর যদি উনি ডিটেকটিভ কর্মচারী হনও তাহলে আপনি এমন কি দুষ্কার্য করেছেন যে তার দ্বারা আপনার অনিষ্ট হবার সম্ভাবনা আছে? আচ্ছা, আপনি আপনার বন্ধুর সাথে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এখনই আসছি। মানিকচাঁদের এই কথা শেষ শুনে আমি নিঃশব্দে এসে আমার চেয়ারে আবার বসলাম। বসা মাত্রই বালমুকুন সেই ঘর থেকে বের হয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। অমনি আমি তাকে বললাম, এনারা হত্যাকারী। আমি যখনই মানিকচাঁদকে ধরবো অমনি আপনি দারোয়ানকে ধরবেন, কোনোভাবে যেন আপনার হাত ছেড়ে পালাতে না পারে। এর সমস্ত ব্যাপারটা পরে আপনাকে বলছি আমি। বালমুকুনকে এই কথাগুলো বলে আমি সেই ঘর থেকে দ্রুতপদে বেরিয়ে এলাম। দেখলাম আমি যা ভাবছিলাম ঠিক তাই হয়েছে।
পূর্বকথিত ঘর, যার জানালা ভেতর থেকে বন্ধ ছিল। তার একটি দরজা খুলে মানিকচাঁদ সেখান থেকে পালাবার জন্য বের হচ্ছে। এটা দেখে আমি দ্রুতপদে তার সামনে গিয়ে হাজির হলাম এবং তাকে হাতকড়া পরিয়ে অফিস ঘরের ভেতরে তাকে নিয়ে এলাম। বালমুকুনের সাহায্যে দারোয়ানও ধরা পড়ল। তাকেও খুব ভালো রকমে বেঁধে মনিবের পাশেই তাকে বসালাম। মানিকচাঁদকে বললাম, দেখো মানিকচাঁদ, তুমি যে অনুমান করেছিলে তা ঠিকই, আমি তোমাকে সত্যিই ধরতে এসেছিলাম। সুতরাং এখন কেন যে আমি তোমাকে ধরলাম তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এখন তুমি আমাকে সবকিছু সত্যি বলতে রাজি আছো কিনা বলো। আমি আপনার কথা কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি কেনই বা আমাদের এরকম দোষারোপ করলেন তা আরও কারণ অনুসন্ধান করতে পারছি না। যে ব্যক্তি হত্যা করবার সাহায্য করতে পারে, ও চুরি করার জন্য নানা রকম উপায় বার করে অন্যের সাহায্যে সেই কাজ সমাধান করেও নিতে পারে। তাকে যে কেন ধরা হলো সেটা তার না বোঝারই কথা। সে যাই হোক, তুমি এখন সত্যি কথা বলবে কিনা? আমার এই কথা শুনে বালমুকুন যেন আমার মুখের দিকে একদৃষ্টে চেয়ে রইল। তার ভাবগতি দেখে অনুমান করতে পারলাম আমার এই অবস্থা থেকে বালমুকুন যেন একেবারে বিস্মিত হয়ে গিয়েছেন। ভালো মন্দ আর কিছু বুঝে উঠতে পারছেন না। বালমুকুনের এই অবস্থা দেখে আমি তাকে বললাম, আপনি এরকম বিস্মিত হচ্ছেন কেন? এনারা আপনাকে মাঝখানে রেখে একটা ভয়ঙ্কর চুরি করেছে এবং নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একটি হত্যা করতেও পিছু হাঁটেনি। এটা মিথ্যে কথা। কে বললো আপনাকে? আমাকে অন্যরা যা খুশি বলুক, বা অন্য কোনো জায়গা থেকে আমি যেমনই শুনতে পাই আর না পাই, তোমার এই সংবাদপত্রে কি প্রকাশিত হয়েছে তাই একবার পড়ে দেখো না। তাহলেই তো আমাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। এই বলে মানিকচাঁদের টেবিলের ওপর আমি যে সংবাদপত্রটা পেয়েছিলাম তা পাঠ করতে শুরু করলাম। তার সারমর্ম অনেকটা এই রকম: ভয়ানক হত্যা ও অদ্ভুত চুরি। অপরাধী ধরা পড়েছে, কিন্তু কে যে তাকে চারিদিক দিয়ে এত সাহায্য করেছে তার সন্ধান এখনো পাওয়া যায়নি। বামমুকুন নামক এক ব্যক্তি কোনো রকম উপায় অবলম্বন করে বোম্বাই শহরের একজন প্রধান ধনীর কাছে কাজে নিযুক্ত হয়। চাকরি করা তার উদ্দেশ্য ছিল না, তার ইচ্ছা চাকরের ভানে কিছুদিন সেখানে কাজ করে ধনীর ধনভাণ্ডার প্রভৃতির ভালোভাবে অনুসন্ধান নেবে। এইভাবে সেই মহাজনের কোন কোন স্থানে কিরকম অর্থ আছে তা যেমন জানতে পারল, তেমনি সুযোগ মতো ক্রমে ক্রমে সেই সকল স্থান যে সকল তালার দ্বারা বন্ধ থাকে একে একে তার সমস্ত চাবি তৈরি করে নিল এবং সুযোগ মতো একদিন রাত্রে সেই সমস্ত তালা খুলে নোট, টাকা, সুবর্ণ অলংকার ও জহরত এবং প্রায় লক্ষাধিক টাকা অপহরণ করে যখন তালা পুনরায় বন্ধ করে বার হবার চেষ্টা করে, সেই সময় এক দারোয়ান সেটা জানতে পেরে বামমুকুনকে ধরবার চেষ্টা করে এবং চোর চোর বলে ভয়ানক চেঁচামেচি করে। বামমুকুন সেই সময় অন্য উপায় না পেয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য দারোয়ানের উপর বল প্রয়োগ করে, কিন্তু যখন কোনোভাবেই সে তার হাত থেকে পালাতে না পারে, সেই সময় একটা অস্ত্র দিয়ে বামমুকুন তাকে সাংঘাতিকভাবে আঘাত করে পালানোর চেষ্টা করে এবং সেই অস্ত্রটা বোধহয় বামমুকুন সঙ্গে করে এনেছিল। দারোয়ান সেই অস্ত্রের আঘাতেই সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং তারপর তার প্রাণ পরিত্যাগ করে। দারোয়ানকে হত্যা করেও বামমুকুন সেইখান থেকে পালাতে সামর্থ্য হয়নি। তখনই কতগুলো লোক সেখানে উপস্থিত হয়েছিল এবং শেষে তারা বামমুকুনকে ধরে ফেলে। বামমুকুন যে কে তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ নিজের সাধ্যমতো যত্ন সহকারে এই অনুসন্ধানে নিযুক্ত হয়েছে। কেউ কেউ বলছে বামমুকুন আর কেউ না, বোধহয় মধ্যপ্রদেশীয় সেই ভয়ানক দস্যু হীরালাল। সংবাদপত্রটা পাঠ করা হলে আমি মানিকচাঁদকে জিজ্ঞাসা করলাম, কি মানিকচাঁদ, তোমার এখন আর কোনো কথা জিজ্ঞাসা আছে? তখন মানিকচাঁদ আর আমার কথার কোনো রকম উত্তর দিতে পারল না, শুধু মাথা নত করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বালমুকুন বলল, কি মশাই, আমি আমি এই হত্যা করেছি? দোহাই মশাই, এই কলকাতা ছেড়ে আমি কোথাও যাইনি। সেই ফার্মে আমার কাজ হয়েছিল ঠিকই, কিন্তু সেই কাজ আমি ছেড়ে দিয়েছি। যখন আমি সেই স্থানে যাইনি তখন সেই চুরি বা হত্যা আমার দ্বারা কি করে হবে? বামমুকুন, এতে তোমার ভয় পাওয়ার কারণ নেই, এতে তোমার ভয় পাওয়ার কারণ নেই। যে ব্যক্তি তোমার নাম নিয়ে সেই স্থানে কাজ করতে গিয়েছিল তার প্রকৃত নাম বোধ হয় হীরালাল। মানিকচাঁদ এখন সমস্ত কথা পরিষ্কার করে আমাদের বলবে এবং তারই বা প্রকৃত নাম কি তাও বোধ হয় এখন সে আর গোপন করবে না। আমার কথা শুনে মানিকচাঁদ বলল, মিথ্যা। আপনি আমাকে জোরাজুরি করছেন। হীরালাল যে কে তা আমি জানি না, বা এই সংবাদপত্রে বর্ণিত চুরি বা হত্যার বিষয়ে আমি কিছুই জানি না।
জানা আছে কিনা তা পরে জানতে পারবে। এই বলে আমি ঘরের দরজায় তালা দিলাম এবং মানিকচাঁদ ও দারোয়ানকে নিয়ে আমি আমার থানার দিকে চললাম। থানায় এসে সম্পূর্ণ বিষয়টা বোম্বাই পুলিশের কাছে একটা জরুরি টেলিগ্রাম করে পাঠিয়ে দিলাম। পরদিনই টেলিগ্রামে উত্তর আসলো। তার সারমর্ম অনেকটা এই রকম: আপনার টেলিগ্রাম পেয়েছি, আপনার অনুসন্ধানে আমরা খুবই খুশি। আপনি হীরালালের বাঁ হাতকে ধরে আমাদের যে কি উপকার করেছেন তার বলে বোঝাতে পারছি না। আপনি তাদেরকে কোনোভাবেই ছেড়ে দেবেন না। আমরা আপনাদের কাছে আসছি, দেখা হলে সমস্ত ব্যাপারটা জানতে পারবেন। আমরা আজ মেলেই রওনা হব। এই সংবাদটা পাওয়া মাত্রই মনে মনে অত্যন্ত আনন্দিত হলাম। শুধুমাত্র নিজের সন্দেহের ওপর নির্ভর করেই হস্তক্ষেপ করেছিলাম, দেখলাম তার সুফলও পেয়ে গেছি। সময় মতো দুজন পুলিশ কর্মচারী বোম্বাইতে এসে হাজির ও হত্যাকারী হীরালালকেও তাদের সঙ্গে ধরে নিয়ে এসেছেন কলকাতায়। হীরালাল প্রথমত কোনো কথাই বলছিল না। মানিকচাঁদ ও দারোয়ানকে দেখে সমস্ত কথাটা স্বীকার করতে বাধ্য হলো। সে যা বলল বোম্বাই পুলিশের কর্মচারী তা লিখে নিলেন। আমার আর লেখার কোনো প্রয়োজন হলো না। হীরা সিং যা বলেছিল তার সারমর্ম অনেকটা এই রকম: আমার নাম হীরালাল, আমার জন্মস্থান মধ্য ভারতে, কিন্তু আমার থাকবার কোনো নির্দিষ্ট জায়গা নেই। ভারতবর্ষের প্রধান প্রধান শহর মাত্রেই আমার একটি না একটি আড্ডা আছে। যখন যেখানে যাই তখন সেখানে 2-4 দিন কাটিয়ে আসি। আমার ছোটবেলাতেই এমন শিক্ষা হয়েছিল যে সব প্রকার কাজ আমি করতে পারি, কিন্তু চুরি ছাড়া কখনো অন্য কোনো কাজ করিনি। চুরি করে এতদিন কাটিয়ে এসেছি ও অনেকবার ধরাও পড়েছি, জেলেও গিয়েছি সত্য, কিন্তু কখনো কোনো গরিবের কাছ থেকে চুরি করিনি। কম দামেরও কোনো জিনিসে হাত দিইনি। যখন যে জায়গায় কাজে হাত দিয়েছি তখন সেই কাজে 10-20 হাজারের কম নিয়ে সেখান থেকে যায়নি, কিন্তু একটা পয়সাও কখনো রাখতে পারিনি। যেভাবে আয় করি সেইভাবে ব্যয়ও করেছি। বোম্বাইয়ের যে মহাজনের গদিতে আমি চুরি করে ধরা পড়েছি, অনেক দিন ধরে সেই গদিতে চুরি করা আমার নিতান্ত ইচ্ছা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সুযোগ করে উঠতে পারছিলাম না। কিভাবে আর কোথায় যে ধন ভাণ্ডার ছিল সেটা এতদিন পর্যন্ত জানতে পারছিলাম না বলেই আমার মনোবাঞ্ছনা পূরণ হচ্ছিল না। সেই সময় ওর গদিতে একজন গোমস্তার প্রয়োজন হলো। সে সময় আমি পিছনে থেকে, যাকে আপনারা এখন মানিকচাঁদ বলে জানেন, তাকে সে কাজে ঢোকানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম। লাভের মধ্যে মানিকচাঁদ সেখানে 2-4 বার যাওয়ার জন্য তারা ওকে বেশ চিনে ফেলেছিল, নইলে আমি প্রকাশ্যে কখনো এই কাজে থাকতাম না। মানিকচাঁদ যে কাজ করেছে আমিও তাই করতাম। আমার কাজ মানিকচাঁদকে দিয়েই হতো। যখন মানিকচাঁদ কোনোভাবে ওই কাজে ঢুকতে পারলো না, তখন সে কাজে যাকে নেওয়া হয়েছে তার খোঁজ করলাম এবং শেষে জানতে পারলাম কলকাতা থেকে বালমুকুন্দ নামক এক ব্যক্তি ওই কাজে নিযুক্ত হয়েছে। ও খুব তাড়াতাড়ি সে কলকাতা থেকে বোম্বাইতে এসে কাজে যোগ দেবেন। সেটা দেখে সেই দিনই মানিকচাঁদকে কলকাতায় পাঠালাম। কলকাতায় এসে তার প্রধান কাজ হলো এই যে যেভাবে হোক বালমুকুন্দের সন্ধান করে তাকে হস্তগত করতে হবে এবং যাতে বালমুকুন্দ সেই কাজে নিযুক্ত না হতে পারে সেই চেষ্টাই করতে হবে। আবার এদিকে যতক্ষণ পর্যন্ত কাজ উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত বালমুকুন্দকে হাতে রাখতে হবে। সে যেন বোম্বাই শহরে না যেতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। মানিকচাঁদকে এসব বুঝিয়েই তাড়াতাড়ি করে কলকাতায় পাঠিয়ে দিলাম। মানিকচাঁদ খুব বুদ্ধিমান আর বিশেষ কৌশলী। সে কলকাতায় এসে অনায়াসে বালমুকুন্দকে খুঁজে বের করলো আর তাকে বেশি মাইনে লোভ দেখিয়ে সেই কাজ থেকে তার যাওয়াটা বন্ধ করলো। যে টেলিগ্রামে বালমুকুন্দ তার কাজ পেয়েছিল সেই টেলিগ্রাম পর্যন্ত আমার কাছে পাঠিয়ে দিল। বালমুকুন্দ যাতে বোম্বাই শহরে আসতে না পারে তার চেষ্টা করতে লাগলো এবং আমি সেই টেলিগ্রাম দেখিয়ে বালমুকুন্দ নাম নিয়ে কাজে যোগ দিলাম। এইভাবে 10-12 দিন যাওয়ার পরে টাকা আর বহুমূল্য অলংকার রাখা হয় তা জানতে পারলাম এবং সুযোগ মতে আস্তে আস্তে সেসব জায়গায় যেসব তালা ছিল তার নকল প্রস্তুত করলাম। কিন্তু আমি যা ভেবেছিলাম ঈশ্বর তা হতে দিলেন না। চুরি করে বেরোবা মাত্র সবকিছু সহ পুলিশের কাছে ধরা পড়লাম। চুরি করে বেরোনোর সময় ধরা পড়লাম এবং শেষে আত্মরক্ষার জন্য খুন করতেও আমার আটকায়নি। এখন ভাগ্যে যা আছে তাই হবে, তার জন্য কোনো দুঃখ নেই। বা আমার প্রধান সঙ্গী যে আপনাদের কাছে মানিকচাঁদ নামে পরিচিত, তার জন্য আমার দুঃখ নেই।
কারণ আমরা দুজন মিলে পরামর্শ করে যে কাজে হাত দিয়েছি তার ফলভোগ আমাদের কর্তব্য। কিন্তু এনার জন্য আমরা খুবই দুঃখিত, কারণ এই ব্যক্তি আমাদের সাথে কোনো খারাপ কাজে কোনোদিন ঢোকেনি বা এর সঙ্গে আমাদের পরিচয়ও নেই। অল্প টাকার লোভে এই ব্যক্তি মানিকচাঁদকে কিছু সাহায্য করেছে তার কোনো সন্দেহ নেই, কিন্তু সে যে ভিতরের এই বিষয়গুলো জানে তা আমার মনে হয় না। দারোয়ানকে জিজ্ঞেস করায় সে বলল, মহাশয়, আমি আগের থেকে এদের কাউকেই চিনতাম না। মধ্য ভারত বা বোম্বাই শহরেও এর আগে কোনোদিন যাইনি। আমি থাকি আড়া জেলার একটা ক্ষুদ্র পল্লীতে। আমি কয়েকবার আড়াই গিয়েছিলাম এবং সবশেষে পেটের দায়ে কলকাতায় এসেছি। এই দুটো জায়গা ছাড়া আমি আর কোথাও যাইনি। মানিকচাঁদের সঙ্গে এই কলকাতাই আমার প্রথম পরিচয় হয়। তিনি 8 টাকা বেতনে আমাকে চাকরি দেন এবং আমাকে 1 মাসের বেতন অগ্রিমও দেন। তিনি যে জুয়া চোর তা আমি জানতাম না। আমাকে তিনি যখন যেরকম কাজ দিত আমি সেরকমভাবেই তা পালন করতাম। আমি তাকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করতাম। এর বেশি আমি আর কিছুই জানি না। দারোয়ান এবং হীরালালের এই সব কথা শুনে মানিকচাঁদও শেষ পর্যন্ত সমস্ত কথাটা স্বীকার করল। বোম্বাই পুলিশ এখানকার আর যে সকল অনুসন্ধান করবার বাকি ছিল তা শেষ করে 3 জনকে নিয়েই বোম্বাই শহরে প্রস্থান করলেন। আদালতের বিচারে হীরালালের যাবজ্জীবন এবং মানিকচাঁদের 10 বছরের কারাবাস হয়, কিন্তু দারোয়ান পরিত্রাণ পায়।